আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে রেকর্ড 231 জনের মৃত্যু, নতুন শনাক্ত 13,321। বাস, ট্রেন, লঞ্চ ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। দ্বিগুণ ভাড়া নিলেও স্বাস্থ্যবিধি মানছে না পরিবহনগুলো। মহাসড়কে তীব্র যানজট। দেশের বিভিন্ন স্থানে শেষ সময় জমে উঠেছে পশুর হাট, তবে বেচাকেনা কম বলছেন বিক্রেতারা। এবং খাদ্য মজুদের সক্ষমতা বাড়াতে এবছরেই আশুগঞ্জে চালু হচ্ছে 1,05,000 মেট্রিক টন ক্ষমতার বৃহৎ সাইলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যক 231 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 13,321 জন। শনাক্তের হার 29.59%। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে মৃতদের মধ্যে 136 জন পুরুষ ও 95 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 73 জন। এ নিয়ে করোনায় সারা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18,125 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 9,335 জন। কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার আরও 30 লাখ ডোজ করোনার ভ্যাকসিন আজ দেশে আসছে। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকায় পৌঁছাবে এই টিকা। বাংলাদেশকে মডার্নার 50 লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সকালে এসে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটের শিডিউল বদলের কারণে আসার সময় পিছিয়ে যায়। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে এ মাসের 3 তারিখে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার 25 লাখ টিকা দেশে আসে। ঈদের একদিন আগে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও অর্ধেক আসন খালি রাখার সরকারি নির্দেশনা মানছে না দূরপাল্লার পরিবহন। ঢাকার প্রবেশপথ এবং মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না পরিবহনগুলো। ফলে যাত্রীদের চাপ বাড়ছে টার্মিনালে। আদিন সজীবের রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই গাড়ি। ঈদযাত্রায় দূরপাল্লার গণপরিবহনের এই ছবি অচেনা নয়। সড়ক মহাসড়কে আছে দীর্ঘ গাড়ির জট। এবারও গ্রামে ফিরতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ঈদের একদিন আগে যারা ঢাকা ছাড়ছেন তাদের দুর্ভোগ চরমে। বাস টার্মিনালগুলোতে মানুষ গিজগিজ করছে, যে কোনোভাবেই হোক ঈদ করতে বাড়ি যেতেই হবে, থাকুক যত সংক্রমণের ঝুঁকি। দুইটা টিকিট আগে করছিলাম 1800 টাকা করে, আর একদিন পরে একটা টিকিট করছি একই গাড়িতে, ওইটা লাগছে আমার 2600 টাকা। যে ভোগান্তি মনে হয় দিন দিন বাড়ছে, ভোগান্তি কমছে না। বাসা থেকে এখানে আসতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে, 1.5 ঘন্টার মতো। আবার এখানে এসে ওয়েট করাটা এটা অনেক লেভেলে একটা হ্যাসেল। মানুষের গ্রামে যাওয়ার এই বাড়তি চাপকে সুযোগ হিসেবে নিয়েছে দূরপাল্লার গণপরিবহনগুলো। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি আসনের টিকিট বিক্রি করছে, অথচ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে 2 সিটের। যাত্রী ভর্তি করে বাস ছুটছে গন্তব্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। ডাবল সিটে একজন বসার কথা, 2জন বসছে। এটা তো আমি বলতে পারবো না, এটা তো ড্রাইভারই বলতে পারবো। বর্তমানে স্বাস্থ্যবিধি বলতে কিছুই নেই। সরকারি নির্দেশনা, হাট বাজারে তো একজন জায়গায় একজন 5 জন 10 জন দাঁড়ায় আছে। এই জন্য আপনিও করবেন না? ওই একই কথা। 3 গুণ ভাড়া বৃদ্ধি করছে, এটা কোন যুক্তিতে? তা আবার নেওয়ার কথা ছিল 2 সিটে একজন, কিন্তু এখন 2 সিটে 2 জন নিচ্ছে, 9,800 টাকা ভাড়া নিচ্ছে। পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতায় বিড়ম্বনায় পড়ছেন নিম্ন আয়ের মানুষগুলো। রোজিনা ও শহীদা রাজশাহী যাবেন, কিন্তু হাতে আছে মাত্র 870 টাকা। বাসে 2 সিটে 2 জন করে বসানো হলেও তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে 4 সিটের ভাড়া। মানে 880 টাকা দিয়ে 2 জনকে যেতে হবে। হ্যাঁ, 2 জনকে যেতে হবে। এরা যে ভাড়া ধরছে এই ভাড়ায় যেতে পারবেন না ভাইয়া, যেতে পারবো না। তাহলে আপনারা বাড়িও যাওয়া হবে না। সেটাই তো চিন্তা করতেছি এখন। বিপদে পড়লে আমরা নেই স্যার, বিপদে পড়লে আমরা সবসময় নেই। ভাড়া নিচ্ছেন সরকারের নিয়ম মেনে, যাত্রী তুলতেছেন না সরকারের নিয়ম মেনে। এটা আপনি এরকম সিস্টেমে চলে ঈদের ভিতরে ভাই। আর অতিরিক্ত ভাড়ায় যারা যেতে পারছে না তারা বাড়ি ফিরছে ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে। বছরের পর বছর সড়ক পথে এই একই ভোগান্তি। বছর যায় কিন্তু দুর্ভোগ কমে না মানুষের। সুপরিকল্পনার অভাবে বাড়ে করোনার ঝুঁকিও, কেননা পথে ঘাটে কিংবা বাসে কোথাও নেই তদারকি। আদিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা।
এদিকে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কারণে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 17 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত উত্তরবঙ্গমুখী লেনে এই যানজট দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী ও চালক। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, টাঙ্গাইল অংশে যানজট নিরসনের জন্য 6 শতাধিক পুলিশ নিয়োজিত রয়েছেন। অন্যান্য দিনের তুলনায় বর্তমানে গাড়ির চাপ বেশি থাকায় যানজট দেখা দিয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কেও যানবাহনের চাপ বাড়ায় সেতু প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদে ঘরে ফেরা 22 জেলার মানুষসহ ঢাকা ও আশেপাশের জেলাগামী গরু ব্যবসায়ীরা। এছাড়া ছোট বড় ট্রাক ও পিকআপে বেশিরভাগ স্বল্প আয়ের মানুষ গাদাগাদি করে বাড়ি ফেরার কারণে কোথাও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। বরিশালে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম বেশি হয় পছন্দের পশু তারা কিনতে পারছেন না বলে অভিযোগ ক্রেতাদের। বরিশালে করোনা ভয়াবহ আকার ধারণ করলেও হাটগুলোতে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। তবে অন্য বছরের তুলনায় এবার পশু বেচা কেনা কম হচ্ছে। বরিশাল মহানগর ও জেলায় 68টি পশুর হাট বসেছে। এদিকে নারায়ণগঞ্জে পশুর হাট জমে উঠলেও বেচাকেনা হচ্ছে কম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় 6টি সহ জেলায় এবছর শতাধিক অস্থায়ী হাট বসেছে। এসব হাটে প্রচুর গরু ছাগলের আমদানি হলেও ক্রেতার উপস্থিতি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় দাম কম বলে ক্রেতা ও বিক্রেতারা জানান। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অস্থায়ী হাটগুলোর পাশাপাশি প্রায় 1000 ছোট বড় খামারে লক্ষাধিক গরু লালন পালন করা হয়েছে, যার অধিকাংশই খামারে রেখে বিক্রি করা হচ্ছে। এদিকে করোনার প্রভাব অন্যদিকে ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা বকেয়া থাকায় আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে জয়পুরহাটের ব্যবসায়ীরা। তাই কোরবানির চামড়া কিনে ক্রমাগত লোকসানের ঝুঁকি এড়াতে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। বকেয়ার টাকা পাওয়ার আশায় প্রতি বছরই ধার দেনা করে চামড়া ক্রয় করেন জয়পুরহাটের ব্যবসায়ীরা, কিন্তু বারবার আশ্বাস দিয়েও নানা অজুহাতে টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। এতে লোকসানের পাশাপাশি তহবিল হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে জেলার ছোট বড় চামড়া ব্যবসায়ীদের। খাদ্য মজুদের সক্ষমতা বাড়াতে চলতি বছরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চালু হচ্ছে 1,05,000 মেট্রিক টন ক্ষমতার বৃহৎ আধুনিক সাইলো। এরই মধ্যে প্রকল্পটির 72 ভাগ কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক এ খাদ্য সংরক্ষণাগারে ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের খাদ্যশস্য দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। দেশের পূর্বাঞ্চলীয় ধান চালের সবচেয়ে বড় বাজার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। মৌসুমে প্রতিদিন হাওড়াঞ্চলের উৎপাদিত 50,000 মনেরও বেশি ধান আসে এ হাটে। এখানকার 400রও বেশি চাতাল কলে তা থেকে চাল হয়ে সরবরাহ হয় বিভিন্ন স্থানে। সরকারিভাবেও বিপুল পরিমাণ ধান চাল সংগ্রহের বাজারও আশুগঞ্জ। দীর্ঘদিন গুণগত ও পুষ্টিমান বজায় রেখে চাল মজুদে 2018 সালের এপ্রিলে এখানে মেঘনার তীরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার স্থাপনের কাজ শুরু হয়। বিশ্বব্যাংকের 504 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু কাজটি 2020 সালের এপ্রিলে শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় সম্ভব হয়নি। যে সমস্ত ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট আছে এগুলো আমাদের অগাস্টের ভিতরে এসে যাবে এবং এটা অ্যাসেম্বলিং 2-2.5 মাস, তারপর ট্রায়াল রান আমরা আশা করি ডিসেম্বরের ভিতর পারবো। কর্তৃপক্ষ বলছেন এটি হবে দেশের সবচেয়ে বড় চালের সংরক্ষণাগার। এই 30টা সাইলোবিনের কোনটাতে কোন সময় চালাতে হবে সে কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবে। কিন্তু সম্প্রতি প্রকল্পটি পরিদর্শন শেষে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। সেপ্টেম্বরের মধ্যে পারবে কি পারবে না প্রেশারাইজ করে আমরা আশুগঞ্জের সাইলোটা যত তাড়াতাড়ি নিতে পারি। 35 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের পরিকল্পনা রেখে 2025 সালের মধ্যে আরও 7টি সাইলো নির্মাণের কথাও জানান খাদ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ত্রাণ সামগ্রী বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সকালে জামালপুর পৌরসভা প্রাঙ্গণে হ্যালো মেয়র ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবিল্লাহ ও পৌর মেয়র সানোয়ার হোসেন সানু এ সময় বক্তব্য রাখেন। পরে সুইট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মির্জা আজম। বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে করোনা হেলথ সেন্টার চালু করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় নগরীর সদর রোডে এ সেন্টার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার সহ দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ৯ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররাম খান চৌধুরীর প্রথম নামাজে জানাজা রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এটিএন বাংলার পরিচালক মুকসুদুর রহমান সহ মরহুমের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ছেলে নাসের খান চৌধুরী করোনা আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র থেকে দেশে আসতে না পারায় বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নির্বাচনী এলাকা নান্দাইলে। সেখানে আরও 4 বার জানাজার পর মুয়াজ্জিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় খুররাম খান চৌধুরীকে। যারা খুররাম খান চৌধুরী 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সবসময় জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের প্রতিনিধির দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। তার এই চলে যাওয়াতে আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একটা অনেক বড় শূন্যতার সৃষ্টি হলো। অনেক সিনিয়র 4 বার এমপি, ওনার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং মাটির মানুষ। আমার আব্বা মানুষের মাঝে থাকতে অনেক পছন্দ করত। আর কখনো যদি আমার আব্বা আপনাদেরকে কোনো মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার আব্বাকে মাফ করে দিবেন। আমার আব্বার জন্য সবাই দোয়া করবে। নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী সহ মাসদাইর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ কালিয়ানী খাল পুনরুদ্ধার শুরু করেছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে প্রায় 1 কিলোমিটার খাল উদ্ধার করে তা খনন করা হয়েছে। সকালে খনন কাজ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। খালটি উদ্ধার হলে পঞ্চবটি বিসিক শিল্পনগরী সহ অন্যান্য এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেত্রকোনায় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ক্রয় বিক্রয় ও সরবরাহ বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার পূর্ব ধলার মাথাং বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুজ্জামান। এ সময় ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিপুল সংখ্যক নকল ব্যান্ডরোল যুক্ত মিলন বিড়ি, কাজল বিড়ি ও বাচ্চু বিড়ি সহ অন্যান্য বিড়ি জব্দ ও 8,000 টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রামে করোনার কারণে অসহায় ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। গতরাতে বহদ্দার হাটে এ কর্মসূচির উদ্বোধনের পর নগরীর বদনা শাহ মাজার, মিসকিন শাহ মাজার, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, শাহ আমানত শাহ মাজার শরীফ সহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুর রহমান জাবেদ এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।